এইমাত্র পাওয়া ব্রেকিং নিউজ, শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল ঘোষণা করলো। আন্তর্জাতিক মিডিয়াগুলো কি বলছে, কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে আগামী দিনে? পরবর্তী সংসদ যদি বলে আমরা এই আইন ও রায় মেনে নিচ্ছি, তাহলে ইউনূস বাঁচবেন। আর যদি বলে আমরা মানি না, তাহলে ইউনূসের সব সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হবে, তিনি জটিলতার মধ্যে পড়বেন, বিপদে পড়বেন। যেটা পরের সংসদ বাতিল করে দিতে পারে, বা বাতিল করে যদি দেয়, তাহলে সেই ফাঁসি কি আর তখন বলবৎ থাকে? মানে রায়টি কি তখন কিভাবে থাকবে, এর আইনি অবস্থানটা কি হবে, এই প্রশ্নটি তিনি তুলেছেন। দেখেন, আমরা কি একটা পরিস্থিতির মধ্যে পড়লাম। এখন ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে, কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কথা বলা যাবে না। অথচ ঐতিহাসিকভাবে সত্য যে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। পরবর্তী সংসদ যদি বলে আমরা এই আইন ও রায় মেনে নিচ্ছি, তাহলে ইউনূস বাঁচবেন। আর যদি বলে আমরা মানি না, তাহলে ইউনূসের সব সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হবে, তিনি জটিলতার মধ্যে পড়বেন, বিপদে পড়বেন। এই কারণেই শেখ হাসিনা সরাসরি প্রশ্ন তুলেছেন, যদি কোনো ফাঁসির রায় এমন আইনি কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে, এই যে হ্যাঁ বা না এর উপরে নির্ভরশীল থাকে, যেটা পরের সংসদ বাতিল করে দিতে পারে, বা বাতিল করে যদি দেয়, তাহলে সেই ফাঁসি কি আর তখন বলবৎ থাকে? মানে রায়টি কি তখন কিভাবে থাকবে, এর আইনি অবস্থানটা কি হবে, এই প্রশ্নটি তিনি তুলেছেন। শেখ হাসিনার যুক্তিটা যদি একটু দেখেন আপনারা, তিনি বলছেন এই সরকার নির্বাচিত নয়, কিন্তু এই সরকার সংসদ ছাড়াই বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে। তাই সিদ্ধান্তগুলোর রাজনৈতিক দায়িত্ব অবশ্যই মোহাম্মদ ইউনূসের। আপনারা জানেন যে বাংলাদেশে এখন সংসদ নেই, সংসদ বাতিল করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু এই সময় অর্থাৎ গত 16-17 মাসে দেশে অনেক বড় বড় রায় হয়েছে বিচারালয়ে, এবং আমরা আইসিটিতে ফাঁসির রায় পর্যন্ত দেখেছি, ফাঁসির রায় দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই রায়গুলো কি চূড়ান্ত, নাকি এগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে পরবর্তী সংসদের উপর? এই প্রশ্নটাই আসলে প্রকাশ্যে তুলে ধরেছেন নির্বাসনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2025-এর বিজয় দিবসের প্রাক্কালে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শেখ হাসিনা অনেক কথা বলেছেন। তার ভিতরে এই ইস্যুটি নিয়ে তিনি সরাসরি কিছু কথা বলেছেন। আমি বিস্তারিত সাক্ষাৎকার নিয়ে ভিডিওটি করছি না, আমি দেখতে চাইছি যে এই যে আইনি বিষয়টি, এর ভবিষ্যৎ কি, সেটি নিয়ে একটু কথা বলতে চাই। আপনারা জানেন যে বর্তমান ইউনূস সরকার সংসদ ছাড়াই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠামো বদলেছে, এক্সিকিউটিভ অর্ডারে আইন পরিবর্তন করেছে একাধিকবার। আজকের আলোচনার মূল পয়েন্টও আসলে এটাই, কারণ বাংলাদেশের সংবিধান বলছে আইন পরিবর্তন, ট্রাইব্যুনালের ক্ষমতা বাড়ানো বা বিচার ব্যবস্থার কাঠামো বদলানোর একমাত্র বৈধ জায়গা হলো জাতীয় সংসদ। তো সেটি তো এখন আমাদের নেই। আমরা আরো জানি, আইসিটি তৈরি হয়েছিল 1971 সালের যুদ্ধাপরাধের বিচার করার জন্য, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। কিন্তু ইউনূস সরকারের সময় এই ট্রাইব্যুনালের এখতিয়ার বাড়ানো হয়েছে, ওই যে বললাম সংসদে নিয়ে আনা হয়েছে। এই পরিবর্তনগুলো কি সংসদে অনুমোদন পেয়েছে? প্রশ্নই ওঠে না, কারণ এখন সংসদ বহাল নেই। এখানটাতেই শেখ হাসিনার বক্তব্য খুব পরিষ্কার। তিনি বলছেন, সংসদের অনুমোদন ছাড়া এই পরিবর্তনগুলোর সাংবিধানিক ভিত্তি নেই। প্রিয় দর্শক, এটি কি কোনো রাজনৈতিক মন্তব্য, নাকি সরাসরি সংবিধানের প্রশ্ন? হ্যাঁ বা না এর যে কথা বলা হয়েছে শিরোনামে, আমার তো মনে হয় এই ইস্যুতেই আসলে আমাদের আজকের আলোচনাটা, আজকের স্টোরিটা বিস্ফোরক হয়ে উঠতে পারে। শেখ হাসিনার বক্তব্য যদি বুঝে থাকি, মানে পরবর্তী সংসদ যদি বলে হ্যাঁ আমরা ইউনূস সরকারের করা আইন এবং ট্রাইব্যুনাল সংশোধন অনুমোদন করছি, তাহলে যে রায়গুলো তিনি দিয়েছেন, মানে তার আমলে দেওয়া হয়েছে, তার শাসন আমলে, সেগুলো বৈধতা পাবে, ইউনূস সরকারের সিদ্ধান্ত আইনি ভিত্তি পাবে, এবং ইউনূস সাহেব রাজনৈতিকভাবে নিরাপদ থাকবেন। কিন্তু যদি সংসদ বলে না আমরা এই এক্সিকিউটিভ অর্ডার যেগুলো তিনি নিয়েছেন এগুলো মানি না, তাহলে ট্রাইব্যুনালের সংশোধন বাতিল হতে পারে, রায়গুলো চ্যালেঞ্জের মুখে পড়বে বা পড়তে পারে। এই পুরো প্রক্রিয়ার দায় কার হবে তখন, যদি এগুলো চ্যালেঞ্জের মুখে পড়ে বাতিল হয়ে যায়? এবং এই প্রশ্ন উঠবে, আর এই দায় গিয়ে পড়বে অবধারিতভাবে ইউনূসের উপর। শেখ হাসিনার যুক্তিটা যদি একটু দেখেন আপনারা, তিনি বলছেন এই সরকার নির্বাচিত নয়, কিন্তু এই সরকার সংসদ ছাড়াই বড় বড় সিদ্ধান্ত নিচ্ছে।
তাই সিদ্ধান্তগুলোর রাজনৈতিক দায়িত্ব অবশ্যই মোহাম্মদ ইউনূসের। তার কথার অর্থ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই ইউনূসের ভবিষ্যৎ এখন আর রাস্তায় কোনো আন্দোলনে বা আদালতে কোনো মামলার উপরে নির্ভর করছে না। এটি পরবর্তী সংসদের একটা সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে, এবং তা হলো হ্যাঁ অথবা না। এক লাইনে যদি সহজ করে বলি তাহলে পরবর্তী সংসদ যদি বলে আমরা এই আইন ও রায় মেনে নিচ্ছি, তাহলে ইউনূস বাঁচবেন। আর যদি বলে আমরা মানি না, তাহলে ইউনূসের সব সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ হবে, তিনি জটিলতার মধ্যে পড়বেন, বিপদে পড়বেন। এ কারণেই শেখ হাসিনা সরাসরি প্রশ্ন তুলেছেন, যদি কোনো ফাঁসির রায় এমন আইনি কাঠামোর উপর দাঁড়িয়ে থাকে, এই যে হ্যাঁ বা না এর উপরে নির্ভরশীল থাকে, যেটা পরের সংসদ বাতিল করে দিতে পারে, বা বাতিল করে যদি দেয়, তাহলে সেই ফাঁসি কি আর তখন বলবৎ থাকে? মানে রায়টি কি তখন কিভাবে থাকবে, এর আইনি অবস্থানটা কি হবে? এই প্রশ্নটি তিনি তুলেছেন। আমরাও আসলে এটি পরিষ্কার হতে চাই যে আসলে এইরকম জায়গায় আইনি বোদ্ধা যারা আছেন তারা হয়তো এই কন্টেন্টটি দেখার পরে মতামত জানাতে পারেন, কথা বলতে পারেন যে সত্যিকার অর্থে এখনকার যে সিদ্ধান্ত, রায় যাই হোক না কেন, এর আইনগত ভিত্তি কি হবে যদি আগামী সংসদ এগুলোকে যথাযথভাবে পজিটিভলি অ্যাড্রেস না করে। তবে যে প্রশ্নটা অনেক উঠছে, এই প্রশ্নের উত্তর আসলে এখন কারো কাছে নেই। কারো কাছে নেই এই অর্থে যে আপনারা তো বুঝতেই পারছেন যে আমরা রেখে কথা বলি, চেপে কথা বলি অনেকেই। ফলে যারা আইনঙ্গনের মানুষ আছেন তারাও এখন অনেক কিছু না দেখে চলার মতো করে আছেন, দেখেও না দেখার ভান করছেন মনে হয় সাধারণ মানুষের কাছে। কিন্তু যতই এই প্রশ্নের উত্তর কারো কাছে না থাকুক, প্রশ্নটা কিন্তু রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর সঙ্গে যে ইউনূসের ভবিষ্যৎ জড়িত, মানে যে আলোচনাটি করলাম সেটি যদি দেখি কিভাবে, তখনই প্রশ্ন উঠে এই পুরো প্রক্রিয়ার রাজনৈতিক দায়িত্ব কার? মানে আসলে সিদ্ধান্তের পিছনে অনুঘটক কে? এটি যদি আমরা দেখি, জবাব পাওয়া যাচ্ছে এরকম যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই জন্যই বলা হচ্ছে তার ভবিষ্যৎ জড়িত। পরবর্তী সংসদের না মানে শুধু আইন বাতিল নয়, এই সিদ্ধান্তগুলোর রাজনৈতিক এবং নৈতিক দায়ও কিন্তু সামনে আসবে, চ্যালেঞ্জের মুখে পড়বে। এ কারণেই কি শেখ হাসিনা বলেছেন ইউনূসের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হ্যাঁ বা না এর উপর নির্ভর করছে? এখানেই আরেকটা বড় প্রশ্ন কিন্তু আসে। তিনি বলেছেন যদি পরবর্তী সংসদ এমন ভাবে গঠিত হয় যেখানে আওয়ামী লীগ নেই, কারণ আওয়ামী লীগ তো নেই এখনই আমরা জানি, নিষিদ্ধ করা হয়েছে, তাদের নিবন্ধন স্থগিত করা হয়েছে, তারা নির্বাচনে নেই। অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য অনেকেই বলছেন সরকার সেই পথে হাঁটছে না। সরকারের সিদ্ধান্তে যাই করুক সেটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি বলতে চাইছি আইনের জটিলতাগুলো শুধু সকলের সামনে তুলে ধরতে চাইছি। এটি যে তারা বোঝেন না তা কিন্তু নয়, তবু আমার গণমাধ্যম কর্মী হিসেবে দায়িত্ব হচ্ছে এটা মনে করিয়ে দেওয়া। আমি সেই কাজটি করলাম। তো তিনি বলছেন যে যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হয়, আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল যদি নির্বাচনে অংশ না নেয়, অর্থাৎ তারা যদি সংসদে না থাকে, এবং তিনি বলছেন যে এই কোটি কোটি ভোটার যে আওয়ামী লীগের আছে তাদের যদি প্রতিনিধিত্ব না থাকে সংসদে, তাহলে সেই সংসদে হ্যাঁ বা না, মানে এখনকার যে বিদ্যমান প্রেক্ষাপট, আওয়ামী লীগ নেই, বিএনপি, জামাত এবং অন্যান্য দল মিলে যে সংসদ নির্বাচন যদি অনুষ্ঠিত হয় এবং সংসদ গঠিত হলে, তিনি প্রশ্ন করতেন ওই সংসদের হ্যাঁ বা না সেটাই বা কতটা বৈধ বলে বিবেচিত হবে, মানে জনগণ আসলে কিভাবে নেবে। গুরুতর প্রশ্ন। এর আইনগত ব্যাখ্যা কোনো আইনি বিশেষজ্ঞ যদি দেন খুব ভালো হবে। তো এই প্রশ্নটা যে শেখ হাসিনা তুলে ধরেছেন, আমি আসলে শেষ করে ফেলতে চাই আলোচনাটি। তার আগে আমি বলতে চাই যে যতগুলো কথা বললাম, যদি, কিন্তু, হ্যাঁ, না, সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে প্রশ্নটা এখন আর ব্যক্তি ইউনূসকে ঘিরে নয়, এই প্রশ্নটা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ঘিরে আবর্তিত হচ্ছে, উচ্চারিত হচ্ছে বা উচ্চারিত হতে থাকবে। কারণ সংসদ ছাড়া নেওয়া সিদ্ধান্ত, সংসদ ছাড়া দেওয়া রায়, এই পথ বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে সেটি কিন্তু দেখা দরকার। তাই আজকের প্রশ্নটি সকলের ঘুম কেড়ে নেওয়ার মতো। আগামী সংসদে এসব বাতিল হয়ে গেলে, এই এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলো যদি বাতিল হয়ে যায়, এর দায় কে নেবে? জানি এই প্রশ্নের জবাব এখন কেউ দিতে চাইবেন না, তবে এই প্রশ্নের উত্তর খুঁজতেই বাংলাদেশ আজ এক কঠিন মোড়ে দাঁড়িয়ে আছে, সেটাও আমাদের উপলব্ধি করতে হবে। দেখেন আমরা কি একটা পরিস্থিতির মধ্যে পড়লাম। এখন ভারতের বিরুদ্ধে কথা বলা যাবে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কথা বলা যাবে না। অথচ ঐতিহাসিকভাবে সত্য যে পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই সত্যটাকেও এখন অনেকে চাপা দেওয়ার চেষ্টা করছে। এই পরিবর্তনটাই কি আমরা চাইছিলাম? দর্শক, একটা শিরোনাম বলি, কেন এই কথাগুলো বললাম। শিরোনামটা হলো এই: পাকিস্তানের সঙ্গে সমঝোতা হয়ে গেছে, পতাকা আঁকা যাবে না বলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা। এই ঘটনাটা দর্শক আমি বানায় বলতেছি না, দেখেন এই যে প্রথম আলোর পত্রিকার শিরোনামটাই আপনাদেরকে বললাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এইটা বলছে, এই কথা বলে ঘৃণা প্রকাশের জন্য পাকিস্তানের পতাকা আঁকতে বাধা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন আবাসিক হলের একদল শিক্ষার্থী তাদের বাধা দিয়েছেন এবং হামলা চালিয়েছেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন প্রক্টরও ছিলেন, হামলার শিকার হয়েছেন সেখানে থাকা দুজন সাংবাদিক। বিজয় দিবসের আগে গতকাল সোমবার দিবাগত রাত 12:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে এই ঘটনা ঘটে। কি হয়েছে ঘটনাটা দেখেন। 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফরহাদ বিনতে বাসিদ বলেন, তারা বিজয় দিবস উপলক্ষে ক্যাম্পাসের প্রধান ফটকের ভেতরের রাস্তায় পাকিস্তানের পতাকা আঁকছিলেন, যাতে পতাকা বাড়িয়ে ঘৃণা জানানো যায়। তখন হঠাৎ কয়েকজন সহকারী প্রক্টর এসে তাতে বাধা দেন। পতাকা আঁকার জন্য কেন অনুমতি নেওয়া হয়নি তা জানতে চান। এই সময় শিক্ষার্থীদের সঙ্গে প্রক্টরদের বাক বিতণ্ডা চলে। পরে প্রক্টররা সেখান থেকে চলে যান। কিছুক্ষণ পর আমরা আবার পতাকা আঁকতে শুরু করলে একদল শিক্ষার্থী অতর্কিতভাবে আমাদের দিকে তেড়ে আসেন এবং প্রক্টরের সামনে হামলা চালান। তারা আমাদের উপর হামলার সময় বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের সমঝোতা হয়ে গেছে, এখানে কোনো পতাকা আঁকা যাবে না। কত বড় লজ্জার কথা! স্বাধীনতা মুক্তিযুদ্ধের এই বিজয় দিবসে পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রতীকী ঘৃণা বা প্রতিবাদ জানানো যাবে না। এই পরিবর্তনটা আমরা চাইছি। এই কি আজব জিনিস! কোন দিকে আমরা ঠেলে গেলাম! মানে আগে হচ্ছে ভারতের বিরুদ্ধে কিছু বলা যাবে না, ভারতের বিরুদ্ধে বললে ওই যে বুয়েটের আবরারের পরিণতি বহন করতে হবে, আর এখন পাকিস্তানের বিরুদ্ধে বললে এই যে হামলার শিকার হতে হবে। তাহলে আমরা কি এই একবার ভারত একবার পাকিস্তান এই চক্রের মধ্যে থাকবো? আমরা কখনো স্বাধীন হব না? বাংলাদেশ তার মতন করে প্রতিবাদ করতে পারবে না? ইচ্ছা মতন কি ভারতের বিরুদ্ধে যেখানে যে পয়েন্টে প্রতিবাদ করার দরকার সেই পয়েন্টে আমরা প্রতিবাদ করব না? যেই পয়েন্টে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করার দরকার, ঐতিহাসিক যেই সত্য জিনিসটা, স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময়কার পাকিস্তানের ভূমিকা, তার আমরা প্রতিবাদ করবো না? গণহত্যার প্রতিবাদ করবো না? ভারতের সীমান্ত হত্যার প্রতিবাদ করবো না? এইটা কোন বিভাজন? তাহলে বাংলাদেশপন্থী কারা? চিন্তা করেন, সেই বুয়েটের ঘটনা, ওই আবরারকে মারা হয়েছিল যে সে ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে, সেই সূত্র ধরে তাকে টার্গেট করা হয়েছে। আর এখানে হামলা হলো পাকিস্তানের পতাকা আঁকা হচ্ছে ঘৃণা প্রকাশের জন্য, সেটা করা যাবে না। বুঝতে পারছেন কোন দিকে আমরা যাচ্ছি? খুবই দুঃখজনক, খুবই হতাশার খবর। গত কিছুদিন আগে সজীব ওয়াজেদ জয় ইন্ডিয়ার গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে সাক্ষাৎকার দিয়েছিলেন। এই সাক্ষাৎকারকে নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে তোলপাড় সৃষ্টি হয়। এই সাক্ষাৎকারের মধ্যে তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, ডক্টর ইউনূস এবং ডক্টর ইউনূসের যে সকল উপদেষ্টা পরিষদের মধ্যে উপদেষ্টারা আছে, তারা বাংলাদেশ থেকে অনেক টাকা বিদেশে পাচার করছে এবং যে পরিমাণ দুর্নীতি তারা করেছে এই 16-17 মাসে, সেই দুর্নীতি শেখ হাসিনা 16 বছরের শাসনামলও হয়নি। এবং তিনি একদম ক্লিয়ার করে বলেছেন, আওয়ামী লীগ ছাড়া যদি বাংলাদেশে কোনো নির্বাচন হয়, সে নির্বাচন প্রতিহত করা হবে। আর প্রতিহত করার জন্য যদি বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা রাজপথে নামে জনগণকে নিয়ে, তখন সহিংসতার সৃষ্টি হবে। অটোমেটিক্যালি সে নির্বাচন হবে না। তার মানে এই না যে বাংলাদেশ আওয়ামী লীগ সহিংসতা করবে, কারণ বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধের সপক্ষের দল এবং এই বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতৃত্বেই বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই এই বাংলাদেশ আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এটা একদম যুক্তিসঙ্গত কথা, কারণ বাংলাদেশ আওয়ামী লীগের কম না হলে, একদম যদি কমিয়েও ধরি, বাংলাদেশে এখনো 35-40% ভোট আছে। আমি সর্বনিম্ন ধরেছি। আর এখন যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা অনুযায়ী 50%-এর উপরে ভোট চলে গিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের। আর সেই দলকে আপনারা এখনো কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছেন, ভোটে অংশগ্রহণ করতে দিবেন না বলছেন। তাহলে সজীব ওয়াজেদ জয় কি ললিপপ খাবে বসে বসে? তিনি তো বলবেই যে নির্বাচন প্রতিহত করা হবে। কেন বলেছে? জনগণের সাথে, জনগণই প্রতিহত করবে। কারণ 50-60% লোক যেখানে ভোট দিতে পারবে না, সেই জনগণ কি বসে থাকবে? আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে প্রতিহত করবে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, জাতীয় পার্টিকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিলেও তাদেরকে কোনো জায়গায় দাঁড়াতে দিবে না। তারা কিছুদিন আগে বলেছে, আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের লোক আছে, তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবে নির্বাচনে। এই গত একদিন আগে নিউজ দেখলাম, কুতুবুল্লাহ নামের আওয়ামী লীগের একজন কর্মী, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন নিয়েছে, এরপরের দিনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে সকল কিছু আইওয়াস, তাদের মেইন টার্গেট হচ্ছে আওয়ামী লীগকে কোনো রকমে দাঁড়াতে দিবে না। স্বতন্ত্র প্রার্থী তো বাদ, তাদের কোনো নিষেধাজ্ঞাও কার্যক্রমের উপর যেটা দেওয়া হয়েছে সেটা তোলা হবে না। তার মানে আওয়ামী লীগকে রাজপথে নেমে তাদের দাবি হাসিল করতে হবে। আমেরিকার উপর তাকিয়ে থেকেও লাভ হবে না, ভারতের উপর তাকিয়ে থেকেও লাভ হবে না। যা কিছু হবে রাজপথে ফয়সালা হবে, সেটার ইঙ্গিত দিয়েছে সজীব ওয়াজেদ জয়। এটা নিয়ে এত তোলপাড় সৃষ্টি করার, এত সমালোচনা আলোচনার কিছু নেই। এটাই বাস্তবতা। প্রত্যেকটা রাজনৈতিক দল এটাই করতো, যেটা সজীব ওয়াজেদ জয় বলেছে। এবং পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ই আসতেছে। তাই সজীব ওয়াজেদ জয়ের প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ এবং জনগণের মনের কথা তিনি সকলের কাছে তুলে ধরছেন। তাই ওনাকে নিয়ে যারা সমালোচনা করছেন, তারা সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কে এখনো বিন্দু পরিমাণও জানেন না। মনে করেন সজীব ওয়াজেদ জয় অগোছালো কথা বলে, এটা সম্পূর্ণরূপে ভুল। সজীব ওয়াজেদ জয় যেগুলো চিন্তা করে, আমাদের সেগুলো চিন্তা করতে আরো 6-7 মাস লেগে যাবে। তিনি আমাদের থেকে আগের থেকে বিষয়গুলা ভালোভাবে চিন্তা করে ওই বিষয়গুলো কথা বলে। যাদের আইকিউ লেভেল 9+ তারা এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে তাদের মধ্যে। তাদের কথাবার্তা একটু অগোছালো মনে হলো, তারা যেটা চিন্তা করে এবং যেটা করবে সেটা পারফেক্টলি করবে, যেটা আমরা সাধারণ মানুষ যারা আছে আইকিউ লেভেল 9 এর নিচে, তারা সেটা করতে পারবো না।
ওনার যিনি বাবা ছিলেন পরমাণু বিজ্ঞানী ওয়াজেদ সাহেব, ওনার কিন্তু আইকিউ লেভেল 9+ ছিল। তার মানে উনি অধিক জ্ঞানের অধিকারী, ওনার বাবাও ছিল, উনি অধিক জ্ঞানের অধিকারী, এবং বিশ্বের টপ ইউনিভার্সিটিতে তিনি পড়ালেখা করেছেন, হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন। তাই ওনাকে নিয়ে সমালোচনা করার আগে 10 বার চিন্তা করা উচিত। আর উনি যেটা বক্তব্য দিয়েছেন ইন্ডিয়া টুডের মধ্যে, সেটা বরাবরই পারফেক্ট বক্তব্য দিয়েছেন এবং জনগণের মনের কথা তিনি তুলে ধরেছেন, জনগণ যেটা চাই। তাই আগামীতে আওয়ামী লীগ যখন রাজপথে নামবে, এই আওয়ামী লীগকে কেউ ঠেকাতে পারবে না। আর সজীব ওয়াজেদ জয় যদি শেখ হাসিনা পরবর্তী সময়ে আওয়ামী লীগের নেতৃত্বে আসে, আওয়ামী লীগ আরো বেশি ইনশাল্লাহ সংগঠিত হবে এবং আওয়ামী লীগের যারা তরুণ কর্মী আছে তাদেরকে সজীব ওয়াজেদ জয় নিজেই তত্ত্বাবধানে আরো অনেক অ্যাক্টিভ করে তুলবে এবং আওয়ামী লীগের যে নেতৃত্ব আছে সেটাকে আরো সুন্দরভাবে সাজাবে। তাই শেখ হাসিনা যতদিন বেঁচে আছেন ওনার নেতৃত্বেই আওয়ামী লীগ থাকবে। আর শেখ হাসিনা যদি চিন্তা করেন সজীব ওয়াজেদ জয়ের হাতে আওয়ামী লীগের নেতৃত্ব তুলে দিব আমি, সেটা ওনার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তাই এখনো যে সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতৃত্বে আসছে সেটা বলা যাচ্ছে না যতদিন পর্যন্ত শেখ হাসিনা বেঁচে আছে। শেখ হাসিনা মরে যাওয়ার পর এটা 100% হয়তো সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের নেতৃত্বে আসবে, না হয় সাইমা ওয়াজেদ পুতুল। তাই সজীব ওয়াজেদ জয়ের কথার গুরুত্ব আমাদের দিতেই হবে। আর ওনার কথার গুরুত্ব অনেক বেশি, কারণ উনি সাধারণ জনগণের হয়ে কথা বলে। এটা আমরা একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে আওয়ামী লীগকে যদি নির্বাচন অংশ করতে না দেওয়া হয়, আমরা সেই নির্বাচন প্রতিহত করবো, আমরা সেই নির্বাচন বানচাল করার চেষ্টা করবো, আমরা সেই নির্বাচনে কোনো ভোট হতে দিব না। সাধারণ জনগণ যারা আওয়ামী লীগকে ভোট দিতে চায় তারা তো সেটাই বলবে, কারণ তারা বলবে যেখানে নৌকা প্রতীক নেই, যেখানে আওয়ামী লীগের কোনো কর্মী প্রার্থী নেই, তাহলে সেই নির্বাচন আমরা ভোট দিতে পারবো না, তাহলে সেই নির্বাচন কেন আমরা হতে দিব? এটা তো ক্লিয়ার হিসাব। কথা বুঝেন না? এখন বলতে পারেন তাহলে বিএনপি এবং জামাতকে আওয়ামী লীগ কেন 3টা নির্বাচন ভোট দিতে দেয়নি, নির্বাচন করতে দেয়নি। আরে ভাই, এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিএনপিকে এবং জামাতকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়নি শেখ হাসিনা এবং ওদেরকে নির্বাচন করতে দিত, কোনো ধরনের প্রেশার দেয়নি, ওরা নিজে থেকেই নির্বাচনে আসেনি। কথা বুঝতে পেরেছেন? এখন তো আওয়ামী লীগকে নির্বাচনই করতে দিচ্ছে না, আওয়ামী লীগ নির্বাচন আসতে যাচ্ছে। পার্থক্য এখানে, নির্বাচন করতে না দেওয়া এক জিনিস আর নিজে থেকে না আসা এক জিনিস। জামাত বিএনপি নিজে থেকে নির্বাচনে আসেনি, এটাই হচ্ছে বাস্তবতা। তাই সবকিছু শেখ হাসিনার উপর দোষ দিয়ে শেখ হাসিনাকে ফেসিস্ট বলে লাভ নাই। আমরা সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছি যে শেখ হাসিনার আমলে কেমন ছিল, এখন কেমন আছে। এগুলো তো আমরা বারবার বলা লাগে না, জনগণ তো চোখে সবকিছু দেখে। কথা বুঝেন না? জনগণ তো পার্থক্য করতে পারছে যে তখন কেমন ছিল, এখন কেমন আছে। তখন দ্রব্যমূল্যের দাম কেমন ছিল, এখন দ্রব্যমূল্যের দাম কেমন। তখন জনগণের নিরাপত্তা কেমন ছিল, এখন জনগণের নিরাপত্তা কেমন। কথা বুঝেন না? তখন বাংলাদেশ অর্থনীতিতে কেমন ছিল, এখন বাংলাদেশ অর্থনীতিতে কেমন। তখন মুক্তিযুদ্ধদেরকে কেমন সম্মান করা হতো, মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী লীগ বিক্রি করলো, অন্তত মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামী লীগ কিভাবে ফুটিয়ে তুলতো বাংলাদেশের মানুষের কাছে, সেটা তখনকার সময় আর এখনকার সময় তফাৎ করলে বোঝা যায়। কথা বুঝেন না? বাংলাদেশের মানুষ যতই হুজুগে হোক এত বেশি চোদু না যে প্রত্যেকবারে আপনারা ভেনু আসলে সকল কিছু গিলে খাইয়ে দিবেন। কথা বুঝতে পেরেছেন? এখন আমার নতুন একটা প্রপাগান্ডা নিয়ে নেমেছে এই রাজাকারের শাবকরা এবং এই রাজাকারের প্রেতাত্মারা, পাকিস্তানপন্থীরা। এখন বলছে বুদ্ধিজীবীদেরকে নাকি এই ভারতে হত্যা করেছে। নাটক করেন ভাই। এই ধরনের আন্তাজি বক্তব্য, সাজানো বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষ কি বুঝাতে চান? পাকিস্তানিরা এই আল বদর আল শামস এই রাজাকাররা বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে, আর এখন বলা হচ্ছে ভারতে নাকি বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। পাকিস্তানের একজন রাইটার সে নিজেই তার আল বদর একটা বইয়ের মধ্যে লিখেছে যে বুদ্ধিজীবীদেরকে কারা হত্যা করেছে। বুদ্ধিজীবীদেরকে হত্যা করার পিছনে আল বদরদের বিশাল বড় ভূমিকা ছিল। এই মোহাম্মদপুর যে ট্রেনিং সেন্টার আছে সেখানেই তাদের একটা মেইন ঘাঁটি ছিল আলবদরদের হেড ছিল এ মোজাহিদ সাহেব। সকল কিছু পাকিস্তানি ওই রাইটার তার আলবদর বইয়ের মধ্যে উল্লেখ করে দিয়েছে যে পাকিস্তান কিভাবে সহায়তা করেছে, আলবদররা কিভাবে বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। সেই মোহাম্মদপুরের আলবদরদের মেইন হেডকোয়ার্টারের মধ্যে অনেক চোখ পাওয়া গিয়েছে, বুদ্ধিজীবীদের লাশের শরীরের যে জিনিসগুলো আছে সেগুলো পাওয়া গিয়েছে। তারপর তারা এখন দোষ চাপিয়ে দিচ্ছে ভারতের উপর। আরে ভাই, যেখানে পাকিস্তানি রাইটার সকল কিছু শিকার যাচ্ছে, শিউর হচ্ছে, আমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছে, আর আপনারা দোষ ভারতের উপর দিচ্ছেন। পাকিস্তানের প্রতি এখনো কেন বেশি? কথা বুঝেন নাই? 1995-96 সালে সেই বইটা প্রকাশ হয়েছিল, আলবদর নামের বইটা। বুঝেন নাই ব্যাপারটা? এখনো যদি না বুঝেন আপনাদেরকে আমরা বুঝতে পারবো না যে বাংলাদেশে এখনো 4 থেকে 5% কিছু ওই পাকিস্তানি বীর্য রয়ে গিয়েছে, তারা এই ধরনের বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে, তারা এখনো পাকিস্তান প্রীতি দেখাচ্ছে। কথা বুঝেন না? পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তানের পতাকাকে ভালোবাসছে। তারা বিভিন্নভাবে প্রক্সিভাবে ছড়িয়ে আছে। কেউ মঞ্চ 24 নামে, কেউ ইনকলাব মঞ্চ নামে, কেউ এবি পার্টি নামে, কেউ এনসিপি নামে, কেউ জামাত ইসলামী নামে, কেউ শিবির নামে, এভাবে করে বাংলাদেশের মধ্যে পাকিস্তানবাদ, রাজাকারবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে, ভারত বিদ্বেষ ছড়িয়ে দেওয়া হচ্ছে। কথা বুঝেন নাই? যাতে আমরা পাকিস্তান প্রীতি বাড়িয়ে দিই, আবার বাংলাদেশটাকে পাকিস্তানের সাথে একত্রিত করে ফেলতে পারি। এটাই তাদের মেন এজেন্ডা। কিন্তু আমরা তরুণরা বেঁচে থাকতে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বেঁচে থাকতে, বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না, বাংলাদেশ বাংলাদেশই থাকবে। বাংলাদেশ কখনো ভারত হবে না, বাংলাদেশ বাংলাদেশই থাকবে। আমরা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনা মনে প্রাণে ধারণ করি। এটাই হচ্ছে মেইন কথা। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।